ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। ইতিমধ্যে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়ে বসছে, তার মানে ভেজাল আছে। ঘটনা কি? পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন, আসলে কি তাই? যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছেন। আমি একটা চাক্ষুষ সাক্ষী। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। আমি জেনারেল শাকিলের সন্তান, কোনো ছাড় দেওয়া হবে না। এখানে 16 বছর এতিম হয়ে ঘুরেছি, শরীরে সেনা রক্ত, এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। দেয়ার উইল বি নো ইফ অর বাট। এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। যতদিন বুকে দম আছে এই হত্যার বিচার আমি করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে দেখেন এই পিলখানার হত্যাকাণ্ড কিভাবে ঘটছে, কারা ঘটাইছে, কারা কারা জড়িত। ওই যে তাপসের নামও আসছে। আবার দেখেন ওই যে সাহারা খাতুন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি কিন্তু 20 জন 25 জন নিয়ে মিছিল করতে করতে সাদা পতাকা নিয়ে পিলখানার ভিতরে ঢুকছিল, কিন্তু বাইরে হবার সময় বাইরে 200 জন নিয়ে ওই যে বাকি 175 জন। শুরুতে 3টা প্রশ্ন ছুড়ে দিচ্ছি আর 3টা প্রশ্নেরই বিশ্লেষণ করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। তারেক রহমান লন্ডন থেকে ঢাকার পথে আছেন, কিছু কিছু সূত্র থেকে বলছেন বেগম খালেদা জিয়া কি বেঁচে আছেন? ডাক্তার জাহিদ সাহেব সাংবাদিকদের সামনে এসে আজকে প্রথমবারের মতো কেঁদে দিলেন। অপরদিকে এসএসএফ এর মাধ্যমে বেগম খালেদা জিয়ার এবার কেয়ার হাসপাতাল ঘিরে ফেলা হয়েছে, সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে করে কোনো নেতাকর্মী সেখানে গিয়ে ভিড় করতে না পারে। যদি কইতো ঈদের পরে আসবেন তাহলে কোনো ঝামেলা হইতো না। ঈদের পরে আন্দোলন দিয়ে তো আমরা হাসিনাকে হটাইলাম, তাই না? তো ঈদের পরে কইলে তো একটা সুবিধা ছিল। কেন উনি আসতেছেন না তার কয়েকটা সম্ভাব্য কারণ থাকতে পারে। 1 নম্বর কারণ হতে পারে যে উনি এমন সময় আসতে চায় যে সময় তার ক্ষমতায় যাওয়াটা নিশ্চিত এবং নিরঙ্কুশ। কারণ বেশ কিছু পাওয়ারফুল স্টেক হোল্ডারের ব্যাপারে তারেক রহমানের অবিশ্বাস আছে, যেমন আর্মি। 2 নম্বর, এটা শোনা কথা, সত্য মিথ্যা জানি না, সেটা হইতেছে তারেক রহমান দেশে আসুক, আমাদের বিএনপির উচ্চ লেভেলের নেতারাই চায় না। এতদিন কইতো হুজুর আপনারা একই আইন, আমরা আছি। এইবার সান্দুরা যাবা কই? আমরা তো মোটামুটি এক লাইনে আসতেছি। এইবার যাবা কো? কোমরে গামছা বেঁধে নামতেছি। এরপরে যদি শিয়ালের হাতে মুরগি দাও, জুতার কপাল গলায় জুতার মালা লাগাবে, জুতার মালা। তারেক রহমানকে হিথ্রো বিমানবন্দর দেখা গেছে, তবে কি তিনি দেশে আসছেন নাকি খবরটি পুরো গুজব? ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না, দেব না, উৎখাত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আজকে দেখলাম যে বিএনপির এক নেতা বক্তব্য দিচ্ছে মঞ্জুরি লাগি, বলতেছে খালেদা জিয়া যদি মারা যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। এখনো মারা যায়নি নেত্রী, আমরা বিএনপি দল করি না, তাও আমরা দোয়া করতেছি আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ করে। উনি তামাম বাংলাদেশের নেত্রী, আরো বিএনপি দলের নেতা হয়ে বক্তব্য দিচ্ছে যে জানাজার প্রস্তুতি চলতেছে, সবচেয়ে বড় জানাজা হবে। তারেক রহমানকে নিয়ে পুরো বিএনপি হতাশ। বিএনপি এখন নির্বাচন পেছানোর সুযোগ করছে, তবে পারবে না, এটা সম্ভব নয়। ওই ডাকসু নির্বাচন পেছানোর সুযোগ করছে, রিটে খুশি হয় শিশির মনির আইনজীবী, এতে ক্ষুব্ধ হয়। আবার লাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কিছুদিনের জন্য পেছানোর পর ছাত্রদল বিজয় মিছিল করে, জেলা ছাত্রদলকে সাথে নিয়ে। মজা না? নির্বাচন পেছানো হচ্ছে বিএনপির অনেকগুলো। দর্শক দেখেন, হাসিনা যা পারেনি সবকিছু ইউনূস পারছেন। হাসিনা বিএনপিকে, তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তাদেরকে তো ধরে আনতে পারেনি। তারেক রহমান জানতেন যে যতই রায়টা হোক ওতে আমার কিছুই হবে না। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বসেছিলেন যে তাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাসিনা ধরে নিতে পারবে না। এবং শেখ মুজিবের খুনি যারা বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন, তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না, ওটা ফাও কথা। কিন্তু ইউনূস কি করেছেন দেখেন। ইউনূস হাসিনা, কামাল, আওয়ামী গং ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে। মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ, আল্লাহ নিরাপদ রাখেন, খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তা নাই, ডিমের মধ্যে যেরকম কুসুম নিরাপদ, এর চাইতেও বেশি নিরাপদ ভারতে আওয়ামী লীগ, হাসিনা, কামাল। কিন্তু ইউনূস এমন মাল, এখন ভারত ছেড়ে পালাচ্ছে হাসিনা, ভারত ছেড়ে পালাচ্ছে কামাল। হ্যাঁ, কামালেরটা শুরু, কারণ কামালকে নিয়ে প্রথমে নড়াচড়া দিচ্ছে ইউনূস। খবর, ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। কোনদিন কেউ কল্পনা করেছেন যে ভারতে যাওয়ার পর যে ভারত হাসিনা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে এবং বর্ডার খুলে দিয়েছে, নিয়ম অনুযায়ী যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে তার জেল হবে, তার গ্রেপ্তার করবে। কিন্তু আওয়ামী লীগের সব নেতারা ইমিগ্রেশন ছাড়া বর্ডার ক্রস করে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, আর ভারত তাদের নিজেদের ভিতরকার আইন লঙ্ঘন করে
সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে 1971 সালের মতো, যে কিসের বর্ডার খুলে দাও, সবাইকে অ্যাসাইলাম দিয়ে দিই, রিফিউজি স্ট্যাটাস দিয়ে দিই। সেরকম এত নিরাপদ আশ্রয় থেকেও ইউনূসের সাথে পারেননি। এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন এবং ভারতে কোন জায়গায় আছেন টাকা দিয়েছেন, বাসা এক জায়গা থেকে এক জায়গা চেঞ্জ করেন। এর মানে ভারতে থেকেও শান্তি নেই। এটা কামালের ক্ষেত্রে শুরু, কিন্তু হাসিনার ক্ষেত্রে শুরু হয়ে যাবে। দেখবেন হাসিনা, আমি তো আগেও বলেছি যে হাসিনা এখন থার্ড কোন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে। ভারত এখন পালাতক এক প্রকার। চিন্তা করছেন যে আওয়ামী লীগ নেতারা এখন ভারতে গা ঢাকা দিবে। বিডিআর হত্যাকাণ্ডের বা ওই সেনা হত্যাকাণ্ডের পিলখানা ট্র্যাজেডির রিপোর্ট প্রকাশ, এতে ভারত ধরা খেয়েছে, ভারতের সম্পৃক্ততা। ওইটা নিয়ে এখন ইউনূস ট্রেড অফ করতে পারবে মোদির সাথে, যে ওইটা কি নাড়াচাড়া দিব, আরো আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস করে দিব যে তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তাহলে কেমন বেকায়দায় পড়বা। এবং বাংলাদেশের গুমের সাথে আন্তঃরাষ্ট্রীয় গুমে তোমরা জড়িত, সালাউদ্দিন গুম কেস, সুখরঞ্জন বালি গুম কেস, এই তিনটা ঘটনা, সুখরঞ্জন বালি, সালাউদ্দিন আর পিলখানা ট্র্যাজেডি, এই 3 ঘটনায় পুরো ভারতকে ইউনূস নাস্তানুবোধ করতে পারে এবং 3 ঘটনাকে পুঁজি করে হাসিনা কামালকে ফেরত আনতে পারে। মোদি বাধ্য হতে পারে বাঁচার জন্য, যে ঠিক আছে ওকে ফেরত দিয়ে দিলাম, কামালকে ফেরত দিয়ে দিতে পারে। এই ভয়ে কামাল এখন গা ঢাকা দিয়েছে। কিভাবে ভারত ছাড়বে সেই চিন্তা আছে। ইউনূস কি পারে দেখেছেন, টিউলিপের এমপিত্ব চলে যায়, যুক্তরাজ্যের নাগরিক কেমন বেকায়দায় পড়েছে, এখন ওই দেশে মুখ দেখাতে পারে না। শেখ রেহানা পুতুল, ওরা পালাতক এক প্রকার। পৃথিবীর কোথাও হাসিনা ঘনিষ্ঠরা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, চোরের মতো, পালাতকের মতো। জয়কে কেউ দেখেন, ভার্জিনিয়া বলেন, ওয়াশিংটন বলেন, নিউ ইয়র্কে তো ভুলেও আসবে না, মাইল খাবে নিউ ইয়র্কে আসলে। জ্যাকসন হাইট বা এইসব জায়গায় আসলে জনগণ পিটাবে ওরে, পুলিশ ধরে ধরে যে ওরে আগে মারি, তারপরে জেল খাটলে খাটে। তো দর্শক, আমার দেশের খবর, ভারত ছেড়ে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল, এটা আমি মনে করি ইউনূসের নজিরবিহীন সফলতা। যে পালিয়েছে ভারতে, ওই মায়ের পেটের মধ্যে গিয়েছে, সেখান থেকেও এখন দৌড়ের উপর রেখেছে, এখন ওই জায়গা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। মজা না? খুবই মজা। প্রত্যর্পণ ঠেকাতে ঠিকানা পাল্টে গোপন আস্তানায়, এর মানে ভারতে এখন কামাল পালাতক। ভেরি ইন্টারেস্টিং। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন দেশে পাড়ি দিতে চান, কিন্তু এটা সম্ভব না, কারণ হাসিনাকে ইউরোপ জায়গা দেয় না, ইউরোপ ছাড়া তো সব জায়গায় মৃত্যুদণ্ড আছে। বরং চীন, ইরান, এইসব জায়গায় আরো বেশি মৃত্যুদণ্ড। এইসব জায়গায় যাবেন, তারা নিজেরাই কিনা মৃত্যুদণ্ড দিয়ে দেয় আপনাকে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড। ঢাকার চিঠির পর বিচলিত হয়ে পড়েছেন। বিচলিত কি শুধু কামাল? এখানে রিপোর্টটা কামালকে নিয়ে, কিন্তু আরো বিচলিত হাসিনা। কারণ কামালকে দিয়ে শুরু করে এরপরে ধরবে হাসিনাকে। ঢাকার কসাইকে ফেরাতে তৎপর সরকার, মানে ইউনূসের তৎপরতায় কামাল এখন পালাতক। গণহত্যা মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ছেন, ছাড়েনি, ছাড়বেন, প্রস্তুতি চলছে। মৃত্যুদণ্ডের বিধান নেই এমন কোন দেশ গিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে এমন দেশে যাওয়ার চেষ্টা করছেন। পূর্ব তিমুর যান, ভালো হয়, পূর্ব তিমুরে অনেকেই যায়, এরকম আমি জানি। এই বিষয়ে আলোচনা চলছে, তাও আমি জেনে বলছি, সোর্স থেকে বলছি। এবং এখানে কামালের চেহারা কেমন হয়েছে দেখেছেন? চোরের মতো, গুন্ডার মতো, গ্রামের শাস্ত্রা চোরের মতো। গ্রামে একসময় চোর ছিল, এখন ওই চোর নেই। যারা চুরি করতে যেয়ে ভাত খেয়ে আসতো, পত্রিকায় মাঝে মাঝে দেখতেন, বা গ্রামের এটা রিয়াল চিত্র। আপনার তরকারি খেয়ে ফেলতো, এই তরকারি খেতে যে এখন না আধুনিক যুগ, রান্না করলে পাতিলে হাড়িতে কালি পড়ে না, কিন্তু ওই সময় প্রচুর কালি পড়তো, তো কালি লাগতো হাতে, গায়ে, নাক মুখে। ওইটা দেখে আবার ধরতো যে তোর নাক মুখে কালি রাখছে কিভাবে, তুই অমুক ঘরে চুরি করতে গেছস, তারপরে অমুক ঘরের তরকারি বরিশালের বাসায় বলে শালুন খাইছস, ভাত খাই আসছো, মুরগির গোস্ত রান্না করা ছিল, কবুতরের গোস্ত রান্না করা ছিল, এগুলো খাইছো, আর খাইতে যাই তোর নাক মুখে কালি লাগছে। এটা একটা চিত্র ছিল। কামালের অবস্থা হচ্ছে এরকম, চোরের মতো, পাখির চোরের মতো। কেন? ও জানে যে ওর ইউনূস বাংলাদেশের, ওর আব্বার আব্বা ইউনূস, শেখ মুজিবের আব্বা। শেখ মুজিবের চাইতে ইউনূসের মর্যাদা অনেক বেশি। ইউনূস আছে দুবাই, আরব আমিরাতের জেল থেকে বাংলাদেশিদের, আরব আমিরাতের আইন স্থগিত করে বাংলাদেশিদের ফেরত দিতে বাধ্য হয় বা দেয়, যে ইউনূসের কারণে। সেই ইউনূস অনেক কিছুই ঘটাতে পারেন, আমরা কল্পনাও করিনি। সেই ঘটনা ঘটছে। অন্য জায়গায় যারা প্রস্তুতি নিচ্ছেন, তিনি কলকাতার রোজডেলে ছিলেন, কিন্তু ওখান থেকে এখন এমন জায়গায় চলে গেছে, নেতাকর্মীদেরও বলছেন না, কেউ তার সাক্ষাৎ পায় না। এবং বিভিন্ন তার ফোন আলাপে এটা ফাঁস হয়েছে, তাই বিশ্বস্ত লোকজন বলছে যে না, তিনি অন্য কোথাও যাওয়ার চিন্তা করছেন। দর্শক, টেলিফোনে কথোপকথনের সূত্র ধরে আমাদের সেই সব রিপোর্ট, এবং অবৈধভাবে ভারত গেছেন। তো মোটের উপরে ইউনূস কি পারেন পুরো বিশ্ব দেখছে, আওয়ামী লীগ দেখছে। সম্ভবত শেষ রক্ষা হতে যাচ্ছে না সোহেল তাজের। দর্শক, কথা বলছি যে
5ই আগস্ট পরবর্তী সময় আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, বঙ্গবন্ধু ইস্যু থেকে শুরু করে অনেক ইস্যুতে সোহেল তাজ ব্যাপক বক্তব্য দিয়েছেন। আর তার এই বক্তব্যগুলোতে শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট অথবা ভিলেন বলা হয় সেই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি তুলে ধরেছেন, যে শেখ হাসিনা ফোনে গান গাইতেন, তোমায় আমি ছাড়বো না। তো এরকম নানান কিছু কিন্তু আমরা দেখছি, নানান ঝড়ঝাপটা মাঝখানে গেছে। তারপর দেখছি ডক্টর ইউনূসকে গিয়া তিনি অনেক থেরাপি শিখাইছেন, ব্রেইনের থেরাপি, হাঁটুর থেরাপি, কিভাবে মানে ব্যায়াম করলে মানে ঠিকঠাক থাকবে। এরপর ডক্টর ইউনূসের সাথে সোহেল তাজের সাক্ষাতের পর তার উপর দিয়ে যে ঝড়টা ছিল এটা অনেকটা কমে গেছে, কিন্তু ফাইনালি শেষ রক্ষা হচ্ছে না সোহেল তাজের। ইতিমধ্যে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দিয়ে বসছে, তার মানে ভেজাল আছে। ঘটনা কি? পিলখানা হত্যাকাণ্ডে সোহেল তাজ যতটা নিজেকে দুধের দোয়া তুলসী পাতা দাবি করছেন, আসলে কি তাই? যে কোনো সময় সোহেল তাজ এবং মুন্নি সাহা সহ আরো অনেকেই গ্রেপ্তার হতে পারে। যদিও সোহেল তাজের বিদেশে যাবার যে নিষেধাজ্ঞা ছিল সেটা উঠে গেছে, অন্য ঝামেলা নেই। এখন কেন তার নাম আসছে? পিনাকি ভট্টাচার্য বলছেন যে বিডিআর এর যে তদন্ত রিপোর্ট সেইটা জমা দেওয়ার পর অনেকেই গ্রেপ্তার হবেন। শুরুর দিকে সোহেল তাজ আর মুন্নি সাহাও থাকতে পারে। অন্য একটি পোস্টে বলছেন, আমার অনুমান হলো যারা বিডিআর সাথে গ্রেপ্তার হতে পারে জয়ী মামুন, মঞ্জুরুল হাসান, বুলবুল। এখন কেন আসলে সোহেল তাজের বিষয়টা এখানে মানে গণমাধ্যমে আসলো? এখন এটা নিয়ে নানান পারসেপশন আছে। যখন পিলখানা সেই ঘটনা ঘটছিল তৎকালীন প্রেক্ষাপটে সোহেল তাজ কিন্তু বাংলাদেশে ছিলেন না। কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার আগে পরে বিডিআর এই ঘটনায় যতগুলো রিপোর্ট হয়েছে বা সোহেল তাজ তিনি বিভিন্ন দাবি করেছেন, তারপরে অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, তারা কিন্তু সোহেল তাজের বিরুদ্ধে অনেক ধরনের তথ্য প্রমাণ অনেক কিছু হাজির করার চেষ্টা করেছেন। আর সোহেল তাজও পিলখানার ইস্যুতে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে ওই দিন তিনি তাৎক্ষণিকভাবে বিদেশ থাকলেও ওভার দ্য ফোন তিনি শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন। তৎকালীন সময় শেখ হাসিনা তাকে কি বলেছিল, মানে নিজের যে ক্লিয়ারেন্সের জায়গাটা তিনি তৈরি করার চেষ্টা করেছেন। তো এত কিছুর পরও কোথাও না কোথাও যেহেতু তিনি তৎকালীন সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন অথবা পদত্যাগ করেছিলেন এরপরে আইসা, তো নানান কারণে এখন চাইলেও তিনি তার এই জায়গা থেকে আসলে সরতে পারছেন না। তবে তার যে রাজসাক্ষী হওয়ার বিষয়টা সেটা নিয়েও মানে প্রশ্ন আছে, এটা কি আসলে সত্যি নাকি মিথ্যা? কারণ গণমাধ্যমে এখন বিভিন্ন ধরনের কিউ কার্ড দিয়ে আসলে অনেক ধরনের তথ্য ছবি চলে আসে, একটু কনফিউশন আছে। তবে এতটুকু যে সোহেল তাজের গ্রেপ্তার হওয়ার সংখ্যা আছে। আর মুন্নি সাহা কেন? কারণ ওই সময় এই পিলখানা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, তারপর হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় একটা সেটেলমেন্ট ছিল যেন এই বিষয়টা নিয়ে খুব বেশি অ্যাক্টিভিটিস না হয়, বা এখানে অনেক কিছু ছিল হয়তো এখন পর্যন্ত আমরা এই রিপোর্টে কতটুকু জানছি জানি না, যেগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল যেন আওয়ামী লীগ সরকার কোনো ডিস্টারবেন্সে না পড়ে। তো সেই ক্ষেত্রে যারা যারা এই ঘটনাটার আগে পিছনে যে যেখানে কলা কৌশলী ভূমিকা রেখেছেন তাদেরকে এখানে হয়তোবা এখন আইনের আওতায় আনা হবে। তবে সোহেল তাজের বিরুদ্ধে রিপোর্টে যে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে, সেই রিপোর্টে সোহেল তাজের নাম আসছে কিনা অথবা তিনি কি কোথাও পেছনে কোনো ভূমিকা রেখেছেন কিনা এ সম্পর্কে কিন্তু আমরা সেই তদন্ত রিপোর্ট থেকে গণমাধ্যমকে উদ্ধৃত করে আসলে তেমন কোনো তথ্য পাইনি। শুধুমাত্র অনলাইন কিংরা বলছেন পিনাকি ইলিয়াস যারাই আছেন যে এরা গ্রেপ্তার হতে পারে। তারপরে সরকারের পক্ষ থেকে এখন স্পষ্ট কোনো বিবৃতি নেই, হয়তো আসলে আমরা বলতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দ্বিতীয় খবরটি সোশ্যাল মিডিয়ার কয়েকটি সূত্রে ভাইরাল হয়েছে। জনাব তারেক রহমানকে হিথ্রো বিমানবন্দর দেখা গেছে, তবে কি তিনি দেশে আসছেন নাকি খবরটি পুরো গুজব? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, বিএনপি কি নির্বাচন আরো 1 বছর পেছাতে চাইছে? যদি চেয়ে থাকে কেন চাইছে? চলুন এই 3টা ইস্যুতে আপনাদের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি বিএনপি প্রসঙ্গে আসি, তারপর ধারাবাহিক চলে যাব পাকিস্তানের প্রসঙ্গে। নাকি আগে পাকিস্তান দিয়ে শুরু করব, বাংলাদেশ দিয়ে শুরু করি, কি বলেন? বাংলাদেশের এই মুহূর্তের 2টো প্রশ্ন। খালেদা জিয়া কেমন আছেন? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডাক্তারের বক্তব্য ছাড়া কেউ কোনো বক্তব্য কোট করবেন না, কারণ তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সূত্র, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে যে তথ্য দিচ্ছে সেটা গুজব আকারে প্রচার হচ্ছে। দ্বিতীয়ত, খালেদা জিয়া ভালো আছেন বা তিনি কি লাইফ সাপোর্টে আছেন, এগুলো নিয়েও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা শুনতে পাচ্ছি আমরা। তারপরে যে বিষয়টি সেটি হলো, খালেদা জিয়ার জন্য চীনের 5 জন চিকিৎসক এসছেন, যুক্তরাজ্য থেকেও বাংলাদেশে আসছেন আরো চিকিৎসক, এবং খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা দিয়ে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে। সরকার বলছে তারেক রহমানের আগমন সম্পর্কে তিনি চাইলে একদিনের ট্রাভেল পাস দেওয়া হবে এবং তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তারপরও তারেক রহমান আসছেন কি আসছেন না এই শঙ্কা প্রশ্নগুলো উঠে এসছে তারেক রহমানের সোশ্যাল মিডিয়া একটি পোস্ট কেন্দ্র করে। এরপর বিএনপির ভেতরের দুর্বলতা অনেক বড়ভাবে উঠে এসছে। যে দেশে জনাব তারেক রহমান নিজেকেই নিজে নিরাপদ মনে করছেন না, সেই দেশে জনগণের ভাগ্যে কি আছে? আদৌ কি এই দেশ স্বাধীন হয়েছে, নাকি এখনো আমাদের বাংলাদেশের শত্রুরা দূর থেকে এই দেশকে কন্ট্রোল করছে? এই প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়াতে হিথ্রো বিমানবন্দরের ভেতরের একটি ছবি বের হয়েছে। ছবিটা খুবই স্পষ্ট নয়, তবে তারেক রহমানের মতো দেখতে একজন, পাশে একজন নারী দাঁড়িয়ে আছেন, সামনে একজন শর্ট প্যান্ট পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে। তো এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে অনেকেই বলছেন যে তারেক রহমান হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন আজকের ফ্লাইটে।
এ ব্যাপারে আমি তারেক রহমানের ঘনিষ্ঠ কয়েকজনকে নক দিয়েছি লন্ডনে, যারা তারেক রহমানের সাথে সার্বক্ষণিক থাকে বা তার খোঁজ খবর জানেন। তাদের যে উত্তর সেটি হলো, তারা বলছেন যে তারেক রহমান এখনই বা আজকেই দেশে ফিরছেন না। যদি ফিরে থাকেন হয়তোবা সেই বিষয়টিকে খুব গোপন আকারে রাখা হচ্ছে। এখন দুটো বিষয় খেয়াল করেন। একটি হলো তারা আমাকে যে তথ্য দিয়েছেন, যেহেতু আমি তারেক রহমানের মিডিয়া সেলে কাজ করি সেই হিসেবে আমাকে মিথ্যে বলার কথা নন। দ্বিতীয়ত হয়তোবা তারা চান না এই বিষয়টি ফ্ল্যাশ হোক। কিন্তু তারেক রহমান যদি সত্যিকার অর্থে বিমানে ওঠেন, তার মতো একজন ভিভিআইপি বা ভিআইপি বা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিটি যদি বিমানে ওঠেন, তবে অজস্র ক্যামেরা সেই দৃশ্য ধারণ করবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তাহলে সোশ্যাল মিডিয়ার তথ্যটি কি গুজব নাকি সত্যি, এটি উত্তর আমি দিতে পারবো না। কিন্তু তার ঘনিষ্ঠজনরা যারা তারেক রহমানের সঙ্গে থাকেন সবসময়ের জন্য, তারা যে উত্তরটি দিয়েছেন যে তিনি শীঘ্রই দেশে ফিরছেন, তবে আজকালকের মধ্যে ফিরছেন, এই বিষয়টি তারা অনিশ্চিত। তারা বলছেন যে তারেক রহমান সাহেব এমন কোনো তথ্য তাদের শেয়ার করেনি। ধরেন তারেক রহমান তার তথ্য শেয়ার করেন এমন 3 জন ব্যক্তি যারা একদম তার খবর সবচেয়ে বেশি জানেন। এই 3 জনের 2 জনের সাথে আমার কথা হয়েছে, এই 2 জন আমাকে একই উত্তরটি দিয়েছে। এখন তার দেশে ফেরার বিষয়টি যে আসছে সেটিকে আমরা আপাতত গুজব হিসেবে দেখছি। তবে তারা বলছেন তারেক রহমান দেশে শিগগিরই ফিরবে, সেই শিগগিরই আজকালকে বা আরো 5 দিন পরে, সেটা তারা নিশ্চিত করছেন না, অথবা তারা নিশ্চিত করতে চাইছেন না, কারণ তার মতো ব্যক্তি গোপনে দেশে আসতে পারবেন না, এটা সবাই জানবে। দ্বিতীয় বিষয়টি, তারেক রহমানের জন্য দেশে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তার রাজনীতিতে একটা প্রশ্ন উঠে গেছে, পাশাপাশি তার নিরাপত্তার প্রশ্নটি এসছে। সরকার কি তারেক রহমানকে ভিআইপি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তার সুবিধা দেবে? এমনও অনেকে প্রশ্ন করছেন, যেহেতু খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। তবে খালেদা জিয়া যেহেতু দেশে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার জন্য আইন একরকম। তবে প্রধানমন্ত্রীর পরিবার সদস্যরা বা এক্স প্রধানমন্ত্রীর পরিবার সদস্যরা কি ধরনের নিরাপত্তা পাবে সেই ব্যাপারে সরকার এখনো স্পষ্ট বলেনি। তবে সরকার যে বক্তব্যটি দিচ্ছে সেটি হলো তাকে নিরাপত্তা দেওয়া হবে, সেটা এসএসএফ নাকি পুলিশ, র্যাব, সেটা তারা বলেনি। তার 3 নম্বর বিষয়টি, তারেক রহমানের জন্য 2টো চ্যালেঞ্জ সামনে আসছে। 1, তিনি যদি দেশে আসতে না পারেন, এই সময় আমরা ধরে নিতে পারি তিনি নির্বাচনের আগে আসতে পারবেন না। কারণটা হলো, আজকে তিনি তার মার জন্য যদি মাকে দেখতে আসতে না পারেন, আগামীকালকে তার আসার কোনো পসিবিলিটি বা কোনো অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তবে তাকে আসতে হবে কেবল তার দল ক্ষমতায় আসার পরে। আর যদি তারেক রহমান ডিসেম্বরের ফার্স্ট উইকে বাংলাদেশে আসবেন, দলের পক্ষ থেকে যে আসার কথা বলা হয়েছে, এটি যদি সত্য হয় তবে তিনি আজকেই আসতে পারবেন, কারণ 1 সপ্তাহ পর দেশের এমন কোনো পরিস্থিতি নতুন করে পরিবর্তন হওয়ার আশঙ্কা দেখছি না। তাহলে নির্বাচনের আগে তারেক রহমান আসছেন না আসছেন না, এই প্রশ্নটা এখন আরো বড় বা আরো প্রকট আকারে দেখা দিচ্ছে। তবে তিনি একটা চ্যালেঞ্জ, তারেক রহমানের যারা সঙ্গী সাথী আছেন তাদের অনেকেই বলছেন তারেক রহমান একটা চ্যালেঞ্জ নিতে চাইছেন। তার জীবনকে হুমকি থাকার, জীবনের উপর হুমকি থাকার পরও তিনি এই চ্যালেঞ্জটি নিতে চাইছেন এই কারণে, যাতে করে তার মাকে শেষবার তিনি দেখতে পারেন। কারণ তার মায়ের বা বেগম জিয়ার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তবে আমরা আশা রাখি আল্লাহ তাকে সুস্থ করবেন এবং এই দেশের হাল ধরায় সহযোগিতা করবেন। তৃতীয় যে বিষয়টি বিএনপি প্রসঙ্গে, সেটি হলো সাম্প্রতিক কয়েকটি তথ্য আমাদের কাছে এসছে, ইন্টেলিজেন্স তথ্য। আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, ইন্টেলিজেন্স তথ্য তারা অনেকে শেয়ার করেন, সেটা পুলিশের গোয়েন্দা বাহিনী, র্যাব বা আদার্স ডিপার্টমেন্টগুলোর। তারা বলছেন বিএনপির একটা গ্রুপ চাইছে নির্বাচন আরো 1 বছর পেছাতে। এতদিন আমরা যে বিএনপিকে দেখেছিলাম যে নির্বাচন তারা চাইছেন দ্রুত, কিন্তু সেই বিএনপির মধ্যে একটা গ্রুপ সাম্প্রতিক বিএনপির জনপ্রিয়তা হ্রাস, পাশাপাশি ইসলামী দলগুলোর উত্থান, বড় বড় সমাবেশ এবং মাস পিপলের কাছে, জনগণের কাছে বিএনপি নেতারা যখন ভোট চাইতে যাচ্ছেন, পরিবেশ পরিস্থিতি তাদের পক্ষে যাচ্ছে না, এমন কিছু তথ্য উঠে এসছে। এবং সাম্প্রতিক জরিপগুলো বলছে বিএনপিকে ক্রমান্বয়ে ছাড়াতে শুরু করেছে জামায়াত ইসলাম বা ইসলামী দলগুলো। তো এক্ষেত্রে বিএনপি তাদের ভোট ব্যাংকে আরো 2টো শক্তিকে যোগ করতে চাইছে, একটি আওয়ামী লীগ, একটি জাতীয় পার্টি। ইন্টেলিজেন্স সোর্সগুলো বলছে যে বিএনপির একটা গ্রুপ, আমি বলছি না পুরো বিএনপির একটা গ্রুপ চাইছে নির্বাচন আরো 1 বছর পেছাক। এতে সুবিধাটা হলো যে এই 1 বছরে রিফাইন আওয়ামী লীগকে মাঠে নামাবে, পাশাপাশি জাতীয় পার্টিকে বিএনপি মাঠে নামাবে, এবং সেই শক্তিটাকে নিজের পক্ষে নিয়ে ইসলামী দলগুলোকে তারা পরাজিত করতে চায়। প্রশ্ন করবেন এখন, রিফাইন আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এখন কেন নয়, 1 বছর পর কেন? সাম্প্রতিক রাজনীতির পরিস্থিতি বলে দিচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নামতে পারবে না। পাশাপাশি জাতীয় পার্টির অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে তারাও শক্তভাবে মাঠে নামতে পারবে না, কারণ এই সময়টাতে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগ মাঠে নামলে বা যার পক্ষে নামবে তাদের ভরাডুবি হওয়ার সুযোগ রয়েছে। আর বিএনপি যেহেতু মাঠে এই 2টো দলের পক্ষে এখন কথা বলার সুযোগ পাচ্ছে না, সেহেতু বিএনপি এই রিফাইন বা জাতীয় পার্টি এদেরকে নিয়ে তার মান গরম করতে পারছে না। তাই তারা আরো 1 বছর সময় চাইছে, যে সময়টিতে তারা ক্রমান্বয়ে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে একটা চ্যালেঞ্জিং নির্বাচনে, অর্থাৎ হুমকি যেন থাকে না, পরাজয়ের যেন সংখ্যা না থাকে, এই সুযোগটি তৈরি করতে চাইছে বিএনপি। এমনটিও বলছে ইন্টেলিজেন্স তথ্যগুলো। এই তথ্যটা কতটুকু সঠিক হয়তো আগামী দিনে বলা যাবে, কারণ রাজনীতিতে আমরা অনেক সময় অ্যাজাম্পশন নিয়ে কথা বলি। রাজনীতিতে আমরা অনেক সময় ধারণা বা বাস্তব অবস্থা বা বিভিন্ন নেতার বক্তব্যের আলোকে সেগুলোকে আমরা উপজীব্য করে একটা আলোচনা তৈরি করি, কনক্রিট
বলে দিতে পারবো না, না বিএনপি এটা বলছে। আমাকে যে তথ্যগুলো দিয়েছে, ধরেন গোয়েন্দা বাহিনীর ভেতর থেকে তথ্যগুলো আসছে যে এরকম এরকম নাকি চেষ্টা হচ্ছে, সেটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। এখন পুরো বিষয়টি দাঁড়াচ্ছে যে বিএনপি এই মুহূর্তে একদিকে বেগম খালেদা জিয়ার মানে হাসপাতালে তার অবস্থা খবর জানেন, পুরো বাংলাদেশ একটা টেনশনে আছে, তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, সেই পরিস্থিতি এখনো তৈরি হয়নি এবং সেটি তিনি স্পষ্ট করেছেন। এই মুহূর্তে বিএনপির ভেতরে একটা ভাঙন সৃষ্টি হচ্ছে, ভাঙন বলতে একটা হতাশা তৈরি হচ্ছে, ভাঙন মানে দলটা ভেঙে যাচ্ছে না। এবং সোশ্যাল মিডিয়াগুলোতে অনেক নিউজ ব্লগিং এ বলা হচ্ছে তারেক রহমান যদি দেশে আসতে না পারেন প্রধানমন্ত্রী হবেন কে, সালাউদ্দিন আহমেদ নাকি জাইমা রহমান। তবে কিছু কিছু সূত্র বলছে জিয়া পরিবার কি পুরো মাইনাস করে ফেলতে চায় অদৃশ্য শক্তি, তাহলে সালাউদ্দিন আহমেদ। তার মানে সালাউদ্দিন আহমেদকে ভারতের শিলংয়ে এত বছর রেখে তাকে কি তৈরি করা হয়েছে যে অভিযোগ উঠে এসে সে অভিযোগ সত্য হতে যাচ্ছে নাকি অন্য কিছু। আমি বলছি না সালাউদ্দিন আহমেদ ভারতের তাবেদার, বলছি এই অভিযোগ যারা করছেন সেটা কি সত্য হতে যাচ্ছে। এই মুহূর্তে দলের প্রধান, যিনি আমরা বাংলাদেশের প্রধান বলতে পারি, মহাসচিব, তার চেয়েও বড় ভূমিকা পালন করছেন সালাউদ্দিন আহমেদ। সবকিছু মিলে এই ফেব্রুয়ারি নির্বাচনটি কেন যেন মনে হচ্ছে অনিশ্চিত হয়ে যাচ্ছে। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে বা সরকার পারলেও বাকি দলগুলো থাকবে, কোন দিকে যাবে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিয়েও নতুন করে টেনশন বা সন্দেহ সৃষ্টি হচ্ছে। তবে জামাতের নেতারা বলছেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে। এখন দেখার পালা বিএনপিকে নিয়ে যে অভিযোগ আসছে সত্য কি মিথ্যা। পাশাপাশি জামাতের নায়েবে আমির তিনি স্পষ্ট করে একটি কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া এই দেশটাকে আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছে, তিনি না থাকলে এই দেশ বহু আগে চলে যেত তাদের খপ্পরে। এই বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে। দলমত নির্বিশেষে প্রত্যেকে খালেদা জিয়ার কাছে একটা আশ্রয় খুঁজে পান, তাকে একটা বটগাছ মনে করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, শুধু আওয়ামী লীগ ছাড়া। এবং বেগম জিয়ার সুস্থতা অবস্থা, তিনি পলিটিক্যালি যখন ছিলেন মাঠে, আমরা বিএনপি জামাত বা 20 দলীয় জোটকে কখনো দেখিনি একে অপরের সাথে বিতর্ক তৈরি করতে, কিন্তু তিনি যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন এবং রাজনীতিতে অ্যাক্টিভ নেই, তখন দেখলাম বিএনপি তার বাকি অঙ্গ সংগঠন না, তার জোটের সঙ্গে বিএনপির বিরোধ তুঙ্গি উঠেছে। আর এর পেছনে মূল কারণ বিএনপির ভেতরে থাকা ভারত প্রেমী একটা গ্রুপ। এটা কোনোভাবে তারেক রহমান দূর করতে পারছেন না, কারণ মানে বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমানের ক্ষমতাটা, মানে বিএনপির মধ্যে তার প্রভাবটা কতটুকু বোঝা কঠিন, তিনি নিজে দেশে আসতে পারছেন না। তারেক রহমানকে নিয়ে পুরো বিএনপি হতাশ। বিএনপি এখন নির্বাচন পেছানোর সুযোগ করছে, তবে পারবেন, এটা সম্ভব নয়। ওই ডাকসু নির্বাচন পেছানোর সুযোগ করছে, রিটে খুশি হয়, শিশির মনির আইনজীবী এতে ক্ষুব্ধ হয়। আবার রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন কিছুদিনের জন্য পেছানোর পর ছাত্রদল বিজয় মিছিল করে, জেলা ছাত্রদলকে সাথে নিয়ে, মজা না? নির্বাচন পেছানো হচ্ছে। বিএনপির অনেকগুলো নাম আছে, জাতীয়তাবাদী আপত্তি পার্টি, সংস্কারে আপত্তি, জাতীয়তাবাদী টেম্পো স্ট্যান্ড পার্টি, টেম্পো স্ট্যান্ড থেকে চান্দা নেয়, আবার জাতীয়তাবাদী পেছানো পার্টি এখন নির্বাচন পেছাতে চায়। ডাকসু নির্বাচন পেছাতে চেয়েছে, রাকসু পেছাতে চেয়েছে, রাকসু কিছুদিন পেছাতে পেরে খুশি আর খুশি বিজয় মিছিল করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে যে এখন নির্বাচন হলে মানসিক চাপ পড়বে শিক্ষার্থীদের উপর, মানে জাতীয়তাবাদী পেছানো পার্টি, পিছিয়ে দেন পার্টি। কিন্তু কিছুদিনের জন্য পেছাতে পারলেও আসলে তাদের কোনো অর্জন হয়েছে? রাকসুতে পেছাতে পেরেছিল, কোনো লাভ হয়েছে? নির্বাচন পেছানোর বিরুদ্ধে শিবির রাকসুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছিল, শিবির ক্ষুব্ধ হয়েছিল, কিন্তু কি হয়েছে? শিবিরই তো জিতেছে। ছাত্রদল বিজয় মিছিল করেছিল পেছাতে পেরে, কিন্তু সেই ছাত্রদল তো একটাও যেতে পারে নাই। মজা না? এরকম তারেক রহমান দেশে আসতে পারবেন না, আসবেন না, এটা বিএনপি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে। মানে এতদিন যে নাটক করতে পেরেছিল, এই কালকে আসবে, পরশু আসবে, অমুক দিন আসবে, তমুক দিন আসবে, ডিসেম্বর ইজ কামিং, তারেক রহমান ইজ কামিং, না কি বলতো, তারেক রহমান আর আসেন না। এদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে জাইমা রহমান একটা বক্তব্য, যদি এটা অরিজিনাল জাইমার বক্তব্য নয়, ছড়িয়ে পড়েছে কি যে এই জামাতি ইউনুস প্রশাসনের অধীনে তারেক রহমান তফসিল ঘোষণা হলেও দেশে যাবেন না। বিএনপির লোকজন এটা বিশ্বাস করে ফেলেছে যে তারেক রহমান আর দেশে আসছেন না। পরাজিত হলে তো আসবেনই না, আর বিজয়ী হলেও তখন বিএনপি বলবে তারেক রহমানকে সারা দলও চলে, আমরা নির্বাচন করতে পারি, বিজয়ী হই, তাহলে তুমি কে? তারেক রহমানকে বিএনপি তখন আসতে দেবে না। বিশেষ করে খালেদা জিয়ার এই অসুস্থতার এই চূড়ান্ত মোমেন্টে তারেক রহমান দেশে আসতে না পারায় বিএনপির মনোবল ভেঙে পড়েছে, বিএনপি হতাশ হয়ে পড়েছে। এমনিতেই চাঁদাবাজির কারণে বিএনপির যারা সব সমর্থক ছিল তারা সবাই জামাতে টান নিয়েছে, আর এখন আরেকটু হার্ড সমর্থক যারা, তারাও হতাশ হয়ে পড়েছে। এখন এই জায়গা থেকে বিএনপি সামনে কোনো উপায় নেই, পরাজয় নিশ্চিত, তারা নির্বাচন পেছানোর ধান্দা করছে। রুমিন ফারহানা বলেছে যে শীঘ্র নির্বাচনের সম্ভাবনা আমি দেখি না, অথচ সরকার বলেছে নির্বাচন হবেই। বিএনপি পন্থী বুদ্ধিজীবীরা বলছে নির্বাচন অনিশ্চিত। বুঝতে পারছেন? এই জায়গায় বিএনপি প্রথমে ওই বিএনপির বঞ্চিত কিছু নেতাদের টকশোতে প্রথমে বলাচ্ছে যে নির্বাচন হবে না। বিএনপি নেতারা এখন পর্যন্ত বলে নাই, কিন্তু তারা কিছুদিনের মধ্যে বলবে নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন হবে না, এটা তারা বলবে। তবে বিএনপির মিত্র যারা সিট পার্টি, যাদেরকে বিএনপি সিট দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, সিট জিতে আসবে, যদিও তারাও এখন বিএনপির কাছে যায় না, কারণ বিএনপি নিজেরাই জিততে পারবে না, তারা বিএনপিকে জেতাবে কিভাবে? আর যতটুকু সম্ভাবনা ছিল তারা ধানের শীষে নির্বাচন করতে পারবে না, তাদের নির্বাচন করতে হবে মূলা মার্কায়, বেগুন মার্কায়, কেতলি মার্কায়, বদনা মার্কায়। এই পরিস্থিতিতে বিএনপি জোটের শরিক হলেও জেতা কঠিন হয়ে যাবে।
ধানের শীষ পেলে একটা ভাব থাকতো, সেটাও নাই। কারণ সিট পার্টিগুলোর আগ্রহ বিএনপির প্রতি তেমন নাই। তারপরও কিছু সিট পার্টি আছে, কিছু তো করার নাই, যদি পাই এই আশায় বিএনপির সাথে আছে। তো বিএনপি সিট পার্টিগুলোর মাধ্যমে এখন বলাচ্ছে, কি বলাচ্ছে, যে নির্বাচন হবে না, নির্বাচন অনিশ্চিত, এটা তোমরা বলো। এখন এরা বলা শুরু করেছে। কিছুদিন পর বিএনপি স্থায়ী কমিটি, আমি সোলাইমান বলছি, আপনারা লিখে রাখেন, কিছুদিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলবে নির্বাচন হবে না, নির্বাচন অনিশ্চিত। এখন বলছে বিএনপি লেসপেন্সার, বিএনপি সিট পার্টিরা। এখন বলছে নমিনেশন বঞ্চিত রুমিন ফারহানারা, সামনে বলবে সালাউদ্দিন মির্জা ফখরুলরা। কিন্তু এটা বললেও লাভ নেই, নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হবে এবং সেকেন্ড হতে হবে, নইলে হারিয়ে যাবে। পরপর 2 নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন নিয়েও প্রশ্ন উঠে। 24 অংশগ্রহণ করে নাই, এখন যদি আবার 26 অংশগ্রহণ না করে তাহলে বিএনপি নিবন্ধন থাকে কিনা, এটাই একটা প্রশ্ন, কিছু করার নাই। তো দর্শক, বিএনপির জোটের একজন মিত্র, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমি তাকে লেসপেন্সার বা সিট পার্টি এগুলো বলবো না, কিন্তু অন্যান্য অনেক আছে। কর্নেল অলি স্যার, আমি তাকে স্যার বলে ডাকি, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, তিনি বলছেন নির্বাচন নিয়ে সন্দেহ একেবারে অমূলক নয়। তো এটি হচ্ছে বিএনপির স্ট্র্যাটেজি। নির্বাচন অনিশ্চিত, নির্বাচন নিয়ে সন্দেহ, এই ন্যারেটিভ, এই কথা বাজারে ছেড়ে দিচ্ছে, এই কথা বাজারে প্রচার করছে বিএনপি, প্রচার করা শুরু হয়ে গেছে। বিএনপি কর্নেল অলিদের মাধ্যমে প্রথমে এটা বাজারে একটু টেস্ট করবে, তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বলা শুরু করবে। এতদিন কিন্তু বলেন নাই। এখন কেন কর্নেল অলির কাছে নির্বাচন নিয়ে সন্দেহ? তারেক রহমান আসতে পারছেন না, তারেক রহমান আসবেন না, খালেদা জিয়া নাই নির্বাচনে, এখন অনিশ্চিত, এছাড়া কোনো যুক্তি নেই। বরং আমরা দেখছি যে নির্বাচনের পথে বাধাগুলো অতিক্রম করে, যেমন জুলাই সনদের আইনি ভিত্তি হচ্ছে, গণভোটের ফয়সালা হয়েছে, আওয়ামী লীগের বিচার হচ্ছে, আমরা যে কন্ডিশনগুলোর কারণে নির্বাচনের বিরোধিতা করতাম সেই কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে। এখন নির্বাচন অনিশ্চিত হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু বিএনপির কাছে, বিএনপি পন্থীদের কাছে, বিএনপির জোটের কাছে কেন অনিশ্চিত হয়ে যায়? তারেক রহমান নাই, সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে। এটা বিএনপির সামগ্রিক প্ল্যানের অংশ, নির্বাচন নিয়ে সন্দেহ প্রচার করা, কিন্তু কিছু করতে পারবে না। অলি আহমেদ বলেন নির্বাচন নিয়ে জনমনে যে সন্দেহ তৈরি হয়েছে, জনমনে কোনো সন্দেহ তৈরি হয়নি, বিএনপির মনে পরিকল্পিত সন্দেহ তৈরি হয়েছে এবং বিএনপি পরিকল্পিতভাবে জনমনে সন্দেহ ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আপনারা পারবেন না। কেন পারবেন না? এই যে আমরা বলছি, এই কারণে পারবেন না। আর আপনাদের কথার চাইতে আমাদের কথার তাসির বেশি, আমাদের জনপ্রিয়তা বেশি, আমাদের কথা বেশি মানুষ শুনে। তো একেবারে অমূলক নয়। এখানে সরকারের সদিচ্ছার অভাব খেয়াল করা যাচ্ছে। ওই জিলুর রহমানের বক্তব্য মেরে দিচ্ছে সরকারের, অথচ সরকার পুরোপুরি প্রস্তুত, আর 1-1.5 সপ্তাহের মধ্যে তফসিল।